সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। আজ 14 এপ্রিল 2022 খ্রিস্টাব্দ, পহেলা বৈশাখ 1429 বঙ্গাব্দ। সারা দেশ জুড়ে আজ আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয়েছে বৈশাখকে। কবিগুরুর ভাষায় বলতে হয়, বছরের আবর্জনাকে দূর করে অগ্নিস্নানে ধরাকে সূচি করতেই বৈশাখের আগমন। সকলকে শুভ নববর্ষ। চলে যাচ্ছি খবরে। বাংলা নববর্ষের আগমন উপলক্ষে বৈশাখ মাসের প্রথম দিন থাকে আনন্দ উৎসব। আনন্দপূর্ণ সেই বৈশাখের আজ প্রথম দিন, কিন্তু সিলেট বিভাগে বৈশাখের আনন্দ রূপ নিয়েছে কান্নায়। সিলেটের আকাশে যেন ভেসে বেড়াচ্ছে মৃত্যুদূত। রাত পোহাতেই সিঁদুর একে একে কেড়ে নিচ্ছে 8টি তাজা প্রাণ। আজ বৃহস্পতিবার 14 এপ্রিল সকালে কালবৈশাখী ঝড়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে গাছচাপায় মা ও 2 শিশু সন্তানের মৃত্যু হয়েছে। আর শাল্লায় বজ্রপাতে মারা গেছেন বাবা ও ছেলে। প্রায় একই সময়ে হবিগঞ্জে বজ্রপাতে মারা গিয়েছেন 3 জন। তথ্যগুলো নিশ্চিত করেছেন সুনামগঞ্জের জগন্নাথপুর ও শাল্লা থানার ওসি এবং হবিগঞ্জ বানিয়াচকের উপজেলা নির্বাহী কর্মকর্তা। জগন্নাথপুরের পাটালি ইউনিয়নের সোলেমানপুর গ্রামে বৃহস্পতিবার ভোরে গাছ চাপার ঘটনাটি ঘটেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভঙ্কর পাল জানিয়েছেন, ভোররাতে ঝড় শুরু হলে সোলেমানপুরে গাছ ভেঙে টিনের চালের উপর পড়ে গাছের নিচে চাপা পড়ে মারা যান ঘুমিয়ে থাকা মৌসুমী বেগম এবং তার 4 বছরের মেয়ে মহিমা আক্তার এবং 1 বছরের ছেলে মোহাম্মদ হোসেন। আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এদিকে শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল 7টার দিকে নাসিরপুর গ্রামে ঝড় বৃষ্টির সময় বজ্রপাত হয়। সেই সময় বাড়ির পাশের ধান খেতে কাজ করছিলেন কৃষক মুকুল খা। তার 2 ছেলে এবং তার শ্যালকের ছেলে। বজ্রপাতে ঘটনাস্থলে প্রাণ হারান মুকুল এবং তার 7 বছরের ছেলে মাসুদ খা। ওসি আরও জানিয়েছেন, মুকুলের আরেক ছেলে 11 বছর বয়সের রিমন খা এবং তার শ্যালকের পুত্র 7 বছরের তানভীরকে হবিগঞ্জের আজমিরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসাধীন রয়েছেন তারা। অপরদিকে হবিগঞ্জের বানিয়াচং সকালে গ্রামে বজ্রপাতে মারা গেছেন 3 জন। বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতরা হলেন বানিয়াচং সদরের 12 বছরের মোহাম্মদ হোসেন, জাতকর্ণপাড়ার 12 বছরের ঝুমা বেগম এবং পাকুড়া ইউনিয়নের এরালিয়া গ্রামের আলমগীর মিয়া। মৃতদের পরিবারকে 20,000 টাকা করে দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। সিলেটের গোয়েনঘাটে অজ্ঞাত এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল 3:30টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের শাকের পাখাল গ্রামের খাল থেকে আনুমানিক 20-21 বছর বয়সী এই তরুণের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এর আগে দুপুর 1:30টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। লাশের গলায় কাটার দাগ এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। গোয়েনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AK নজরুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দুপুর 1:30টার দিকে শাকের পেখাল গ্রামের পার্শ্ববর্তী হাওর থেকে অজ্ঞাত ওই তরুণীর লাশ ভেসে ভেসে গ্রামের খালের দিকে আসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে এবং ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেছে। লাশের গলায় কাটা দাগ এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট MJ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মহামারী করোনা ভাইরাসের বিধিনিষেধ উঠে যাওয়ার পর থেকেই সিলেট নগরীতে ফিরে এসেছে যানজটের চিরচেনা চিত্র, যা গত কয়েকদিনে আরও বেড়েছিল। তবে বাংলা নববর্ষের প্রথম দিন সারা দেশের মতো সিলেটেও সরকারি ছুটে চলছে। এছাড়াও রোজার মধ্যে বৈশাখের অনুষ্ঠান হওয়া মানুষজন রাস্তায় কম বেরিয়েছেন। তাই পয়লা বৈশাখে সিলেট নগরীর প্রধান সড়কগুলোতে নেই যানবাহনের চাপ, নেই চিরচেনা যানজট এবং কর্মব্যস্ততা। দুপুরের দিকে দেখা যায় নগরের জিন্দাবাজার হয়ে আম্বরখানা পর্যন্ত রাস্তায় কোনো যানজট নেই। এদিকে বন্দরবাজার থেকে শিবগঞ্জ তালতলা সড়কে অন্যান্য দিনের মতো নেই সেই চিরচেনা যানজট। স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। এছাড়া এসব রাস্তায় রিক্সা, সিএনজি চালিত অটোরিক্সা এবং প্রাইভেট কারে চলাচল থাকলেও তার সংখ্যায় সামান্য। অন্যদিকে রাস্তায় গণপরিবহনের উপস্থিতি ছিল খুবই কম, তাই বৃহস্পতিবার সিলেট নগরীতে বড় কোনো যানজটের সৃষ্টি হয়নি। পহেলা বৈশাখ বাঙালিদের সর্বোত্তম সর্বজনীন অনুষ্ঠান। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। করোনা ক্রান্তি শেষে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন শ্রুতির আয়োজনে প্রতিবারের মতো এবারও নতুন বছরকে বরণ করে নেওয়া হয়েছে সিলেটে। ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজে সূর্যোদয়ের পর তুমুল বৃষ্টির মধ্যে শুরু হয়েছিল নতুন বছরকে আহ্বান। মাটির টানে শিকড়ে ফিরে চলার উদাত্ত আহ্বান ধ্বনিত হয়। শ্রুতি সম্মাননা 1428 বাংলার গুণীজনের নাম প্রকাশ করা হয়। এবছর শ্রুতি সম্মাননা 1428 বাংলা পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা এবং বরেণ্য আবৃত্তি শিল্পী ডালি আহমেদ। অর্ধ দিবসব্যাপী শ্রুতির বর্ষবরণ আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিনহা এবং উপস্থিত ছিলেন নিরাজ কুমার জয়সওয়াল, সহকারী হাই কমিশনার, ভারতীয় হাই কমিশন সিলেট। শুরুতে স্বাগত বক্তব্য রেখেছিলেন শ্রুতির সদস্য সচিব সুকান্ত গুপ্ত। অর্থ দিবসব্যাপী আয়োজনে সমবেত সঙ্গীত, নৃত্য এবং পরিবেশন করেছিলেন অনুষ্ঠানের আয়োজক শ্রুতি সিলেট, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ সিলেট, গীতবিতান বাংলাদেশ, দ্বৈতস্বর,
ছন্দনৃত্যালয়, সুরের ভুবন, ললিত মঞ্জুরি, প্রমাদী বেতার দল এবং অনির্বাণ শিল্পী সংগঠন প্রমুখ। সিলেট মহানগর এলাকায় গরু, ছাগল এবং খাসির মাংসের দাম নতুন করে নির্ধারণ করে দিয়েছে সিটি কর্পোরেশন। ব্যবসায়ীদের দাবির মুখে গত মঙ্গলবার মাংসের দাম বাড়িয়ে নতুন চিঠি জারি করেছে সিসিক। সিসিকের নতুন দাম অনুযায়ী সিলেট মহানগরীতে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হবে 650 টাকা এবং ছাগলের মাংস বিক্রি হবে 800 এবং খাসির মাংস 850 টাকায়। গতকাল বুধবার 13 এপ্রিল থেকে এই দামে মাংস বিক্রি শুরু করেছেন ব্যবসায়ীরা। এর আগে রোজার মাসকে সামনে রেখে গরুর মাংসের কেজি 600 টাকা নির্ধারণ করেছিল সিলেট সিটি কর্পোরেশন, কিন্তু ব্যবসায়ীরা এই নির্দেশনা উপেক্ষা করে বেশি দামে মাংস বিক্রি করেন। এতে করে ভ্রাম্যমাণ আদালত মাঠে নেমে বিষয়টির সত্যতা খুঁজে পান এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেন। এই অবস্থায় গত 7 এপ্রিল থেকে সিলেটের সব মাংসের দোকান বন্ধ রাখেন ব্যবসায়ীরা এবং মাংসের ব্যবসায়ীরা ধর্মঘটে যাওয়ার বিপাকে পড়েন সাধারণ মানুষ সহ রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। এই অবস্থায় গত 10 এপ্রিল রাতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হকের সঙ্গে বৈঠক হয় মাংস ব্যবসায়ীদের। সভায় দাম বাড়ানোর আশ্বাসের পরিপ্রেক্ষিতে পরদিন 11 ফেব্রুয়ারি থেকে নগরীতে মাংস বিক্রি শুরু করেন তারা। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, সাধারণ মানুষের বিপাকের কথা এবং ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় মঙ্গলবার জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সামান্য দাম বাড়িয়েছে সিসিক। তবে ক্রেতাদের কাছ থেকে নতুন নির্ধারিত দামের বেশি নিলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সুনামগঞ্জের দোয়ারা বাজারে ইফতারে খিচুড়ি খেয়ে নারী ও শিশুসহ একই পরিবারের 6 জন অজ্ঞান হয়েছেন। প্রথমে তাদেরকে দোয়ারা বাজার স্বাস্থ্য কমপ্লেক্সে, পরবর্তীতে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আক্রান্তরা হলেন উপজেলার বাংলাবাজার দক্ষিণ ইউনিয়নের মফিজউদ্দিনের স্ত্রী শুকুর বানু, রমজান আলীর স্ত্রী শাহিদা বেগম, আব্দুর রশিদের স্ত্রী দিলওয়ারা বেগম এবং নাইমা বেগম, ফাহিমা বেগম। রান্না করা খিচুড়ির সাথে কোনো বিষাক্ত বস্তু মিশানো হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর জানিয়েছেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তদন্তপূর্বক রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। প্রায় 6 মাস আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যান রাজশাহীর পুঠিয়া উপজেলার শেরজান বিবি। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন শেরজান বিবির কোনো খোঁজ পাননি। এতে পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছিল। 6 মাস পর আজ বৃহস্পতিবার পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ভাড়া গ্রামের একটি ডোবায় ওই নারীর কঙ্কাল পাওয়া গেছে। পরে হাড়গোড়ের ভেতরে থাকা হাতের চুড়ি আর গলার মালা দেখে ওই নারীর পরিচয় নিশ্চিত করেছেন তার ছেলে। আজ সকাল 10টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করেছে। শেরজান বিবি বানেশ্বর ইউনিয়নের ভাড়া গ্রামে নূর মণ্ডলের স্ত্রী এবং 6 মাস আগে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বানেশ্বর কয়েকজন ব্যক্তি একটি ডোবায় পানি সেচে মাছ ধরছিলেন। এ সময় কচুরিপানা সরিয়ে সেখানে একটি মানুষের কঙ্কাল পাওয়া যায়। কঙ্কালে কোনো মাংস ছিল না বলে তাকে চেনার উপায় ছিল না, তবে কঙ্কালের ভেতর থেকে চুড়ি আর মালা উদ্ধার করা হয়। এই খবর জানাজানি হলে শেরজান বেগমের ছেলে লুৎফর হোসেন ঘটনাস্থলে এসে চুড়ি আর মালা দেখে লাশের পরিচয় শনাক্ত করেন। জানতে চাইলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, ওই নারী মাঝে মধ্যেই বাড়ির বাইরে হাঁটতে যেতেন। প্রায় 6 মাস আগে তিনি একবার বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। এই ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছিল। আজ সকালে একটি ডোবা থেকে নারীর লাশটি উদ্ধার করা হয় এবং ওই নারীর ছেলে শনাক্ত করেন তার মা। এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 7 বছর আগে 2015 সালের বাংলা নববর্ষের উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বেশ কয়েকজন নারীর শ্লীলতাহানির ঘটনা ঘটে। এই ঘটনায় কারা মামলায় 7 আসামিকে খুঁজে না পেয়ে পরের বছর কামাল নামে এক ব্যবসায়ীকে আসামি করে চার্জশিট দাখিল করেছিল মামলার ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। পরের বছর জুনে আসামি কামালের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষীর দিন ধার্য করেন আদালত, কিন্তু অভিযোগ গঠনের প্রায় 5 বছর পরও 34 জন সাক্ষীর মধ্যে 3 জন আদালতে সাক্ষ্য দেন মাত্র। সাক্ষীদের প্রতি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির পরও তারা সাক্ষ্য দিতে আদালতে আসছেন না। সাক্ষীরা আদালতে হাজির না হওয়ায় আলোচিত মামলাটির বিচারিক কার্যক্রম ঝুলে রয়েছে। অন্যদিকে ঘটনার প্রত্যক্ষদর্শী এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে 8 লাঞ্ছনাকারীকে শনাক্ত করা হয় এবং তাদের ধরে দিতে 1 লাখ টাকা করে পুরস্কারের ঘোষণা দেয় তৎকালীন পুলিশের মহাপরিদর্শক একে শহীদুল হক। ঘটনার 7 বছরের ধরাছোঁয়ার বাইরে রয়েছেন 7 লাঞ্ছনাকারী। মামলার নথি থেকে জানা যায় 2017 সালের 19 জুন কামালের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষীর জন্য দিন ধার্য করেন আদালত। 2019 সালের 17 জুন সাক্ষীর আদালতে হাজির না হওয়ায় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা করেন আদালত। এরপর চলতি বছরের 12 জানুয়ারি মামলার বাদী শাহবাগ থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ এবং জৈনক তুহিন শান্তিদেন আদালতে সাক্ষ্য দেন। গত 6 মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক দীপক কুমার দাস আদালতে সাক্ষ্য দেন এবং আগামী 18 মে মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। বর্তমানে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 8 এ মামলাটির বিচারিক কার্যক্রম চলছে। এই মামলার একমাত্র আসামি কামাল। এতক্ষণ শুনছিলেন সারা দেশের বিভিন্ন খবর। এবারে চলে যাচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে।
চরম অর্থ সংকটে শ্রীলঙ্কার অবস্থা যখন ত্রাহি তখন দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপালের অর্থনীতিতেও ঘনিয়ে আসছে আশঙ্কার কালো ছায়া। অনেকের মতে অদূর ভবিষ্যতে নেপালের অবস্থা হতে পারে শ্রীলঙ্কার চেয়েও ভয়াবহ। আসন্ন এই বিপদ এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। 1948 সালে স্বাধীনতা লাভের পর থেকে সবচেয়ে ভয়াবহ আর্থিক সংকটে ভুগছে শ্রীলঙ্কানরা। দেশটির চারদিকে এখন শুধুই হাহাকার। চলছে জ্বালানি তেলের তীব্র সংকট, কাগজের অভাবে স্কুল পর্যায়ের পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ, কারণ কাগজ আমদানির মতো বৈদেশিক মুদ্রা তাদের কাছে নেই। বিদেশি ঋণের ভারে জর্জরিত দেশটি, সেই ঋণের কিস্তি পরিশোধেরও অবস্থা নেই তাদের। নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি ব্যয় মেটাতে পারছে না, ফলে জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়েছে। শ্রীলঙ্কার মতো নেপালেও ধীরে ধীরে এমন গভীর অর্থনৈতিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছেন দেশটির প্রধান বিরোধী কমিউনিস্ট পার্টি অব নেপাল। চলতি সপ্তাহে এক যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির শীর্ষস্থানীয় 3 নেতা বিষ্ণু পালদেল, সুরেন্দ্র পান্ডে এবং ডক্টর যুবরাজ বলেছেন, নেপালের অর্থনীতি সংকটে রয়েছে এবং দ্রুত আরও বাজে পরিস্থিতির দিকে যেতে পারে। তাৎক্ষণিক ইতিবাচক পদক্ষেপের মাধ্যমে দেশের অর্থনীতিকে সঠিক পথে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন সিপিএন-ইউএম এর ভাইস চেয়ারম্যান বিষ্ণু পালদেল। নেপালের অর্থনৈতিক সংকটে নিমজ্জিত হওয়া ঠেকাতে অর্থনীতিবিদ, সাংবাদিক সহ সংশ্লিষ্ট সবাইকে সরকারের উপর চাপ প্রয়োগের জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। আর্থিক সংকট থেকে শ্রীলঙ্কাকে উদ্ধার করতে এগিয়ে এসেছে ভারত। বিভিন্ন সরকারি সূত্র অনুযায়ী ভারতের দ্বীপরাষ্ট্রকে আরও $2 বিলিয়ন আর্থিক সহায়তা দেবে। গত বুধবার ভারতে নিযুক্ত শ্রীলঙ্কান হাই কমিশনার মিলিন্দা মারগনা ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করেন এবং অর্থনৈতিক সংকট নিয়ে দীর্ঘ আলোচনা করেন। ওই বৈঠকের পর শ্রীলঙ্কার হাই কমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, ভারতের সহায়তা তাদের সংকটমুক্ত হতে প্রভূত সাহায্য করবে। ভারতীয় প্রথম দেশ যে সংকটকালে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন সারাদিনে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।